আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। সরকারিভাবে নেই ন্যূনতম কোনো চিকিৎসা বা স্বাস্থ্যসেবা, নেই বেসরকারি চিকিৎসা কেন্দ্রও। ঠান্ডা কাশি থেকে শুরু করে জটিল কঠিন সব রোগে চিকিৎসায় একমাত্র ভরসা ফার্মেসির ওষুধ বিক্রেতা। চিকিৎসা ব্যবস্থার এমন শোচনীয় অবস্থায় দেশের দ্বীপ উপজেলা সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের সামান্য অসুস্থতাও যেন দেখা দেয় মৃত্যুদূত হয়ে। দেশের বিচ্ছিন্ন এই জনপদের নানা সংকট নিয়ে এমদাদুল হকের ধারাবাহিকের প্রথমটি আজ। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। বড় মেয়েকে বিয়ে দেওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় প্রসব জটিলতায় চিকিৎসার অভাবে প্রাণ হারান মা। বিয়ের আনন্দের পরিবর্তে তাই বিষাদের বোঝা পুরো পরিবারে। এমন হৃদয় বিদারক ঘটনা বিচ্ছিন্ন জনপদ উড়িরচরের সমিতিহাট এলাকায়। 4 সন্তান রেখে মারা যাওয়া স্ত্রীর শোকে বিপর্যস্ত স্বামী হেলাল। চিকিৎসার কারণে তো এতে মারা গেছে। একটা হাসপাতাল থাকতো এনে তাহলে আর এরকম হইতো না। আমার পরিবারের মতো তো আরো বহুত মানুষের পরিবার চলে গেছে। একই পরিণতির শিকার হন কৃষক জাভেদের স্ত্রী শাহেদা। সন্তান জন্মের সময় জটিলতা তৈরি হলে দ্বীপে কোনো চিকিৎসা না পেয়ে নৌকায় করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথে মাঝ নদীতেই প্রাণ হারান তিনি। প্রতি বছরে কিন্তু অন্তপক্ষে ডেলিভারি রোগী অন্তপক্ষে 20 থেকে 40টা কিন্তু মহিলা এই ডেলিভারিতে মারা যায়। চিকিৎসা ব্যবস্থার অভাবে স্বজন হারানোর এমন শোক গাথা উড়িরচরের ঘরে ঘরে। স্থানীয়দের তথ্য মতে চরের একটি অংশেই গত 3 মাসে প্রসবকালীন জটিলতা সহ বিনা চিকিৎসায় মারা গেছেন অন্তত 15 জন। 3টে বাচ্চা দেখি মারা গেছে, এখন করার তার কিছু নাই, এটা কোনো হাসপাতাল নাই, কিছু নাই। এই মাইয়াটা দিন আল্লাহ নিচে কিছু নেই, দেখি বড় বড় দুর্ভাগ্য আমার। বেসরকারি তো নেই, এই দ্বীপে সরকারি স্বাস্থ্যসেবাও শূন্য। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হিসেবে বেশ কয়েক বছর আগে ভবন করা হলেও জনবল বা চিকিৎসা সরঞ্জামের কোনো বরাদ্দ না থাকায় জরাজীর্ণ সে ভবন এখন পুলিশ ফাঁড়ি। সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম স্বাস্থ্যসেবার প্রয়োজন তা না থাকার বড় উদাহরণ এই উড়িরচর, আর তার জাজ্জল্যমান প্রমাণ এই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। ফলে সামান্য অসুস্থতাই মৃত্যুদূত হয়ে হাজির হয় এখানকার মানুষের জন্য। এই যখন স্বাস্থ্যসেবার হাল, তখন চরবাসীর একমাত্র ভরসা ওষুধের দোকান বা ফার্মেসি। সেখানকার বিক্রেতাদের পরামর্শেই জ্বর কাশি থেকে শুরু করে জটিল সব রোগের ওষুধ কিনে সেবন করেন মানুষজন। স্বাস্থ্যসেবার এই দুরবস্থার কথা স্বীকার করছে প্রশাসনও। যেহেতু একটি বিচ্ছিন্ন এলাকা, সেখানে কেউ যেতে চায় না। এই সুবিধাগুলো যাতে বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও একটু নজরদারি বাড়াবো। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের পশ্চিমে মেঘনা নদীর মোহনায় অবস্থিত প্রায় 170 বর্গ কিলোমিটার আয়তনের এই চরে বসবাস কম বেশি 40,000 মানুষের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে দেখা দিয়েছে নাব্যতা সংকট। ফলে ভিড়তে পারছে না পণ্যবাহী বড় জাহাজ। বাধ্য হয়ে ছোট ছোট লাইটার জাহাজে করে পণ্য আনতে হচ্ছে বন্দরে। এতে লোকসানের মুখে ব্যবসায়ী ও ঘাট ইজারাদাররা। দেশের বিভিন্ন নৌবন্দর থেকে পণ্য নিয়ে জাহাজ ভিড়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে। প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই বন্দরটিতে দেখা দেয় নাব্য সংকট। এবারও বদলায়নি পরিস্থিতি। সাধারণত বড় জাহাজগুলো বন্দরে নোঙর ফেলতে নদীতে পানির গভীরতা দরকার 10 থেকে 12 ফুট। তবে বন্দর চ্যানেলে এখন পানি আছে 6 থেকে 7 ফুট। সার, কয়লা, সিমেন্ট ও জ্বালানি বয়ে আনা বড় নৌযানগুলো আটকে যাচ্ছে দৌলদিয়া ও পাটুরিয়াতেই। পরে লাইটার বা ছোট কার্গো জাহাজে পণ্য আনতে হচ্ছে বাঘাবাড়ীতে। এতে বাড়তি খরচের অভিযোগ ব্যবসায়ীদের। কিছু কিছু জায়গা আছে জাহাজ ঠেকে দাঁড়ায় থাকে, এতে মনে করেন আমাদের জাহাজের অনেক অসুবিধা হয়। ড্রেচিং না করার কারণে এখানে আমাদের জাহাজ আসতেছে না, আমাদের পণ্য আসা অসুবিধা হচ্ছে। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হচ্ছে। পাশাপাশি এখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করত। এই নৌবন্দরে কাজ থাকার কারণে হাজার হাজার শ্রমিকরা এখানে বেকার হয়ে পড়ছে। নাব্যতা সংকট দূর করতে বাঘাবাড়ীকে 2য় শ্রেণী থেকে 1ম শ্রেণীতে রূপান্তরে পদক্ষেপের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা এই নৌরুটে 1ম শ্রেণীর নৌরুটে চলাচলযোগ্য জাহাজগুলো নিয়ে আসে, তখন জাহাজগুলো ঠেকে যায়। বিশেষ করে ঘটনায় BIWTA প্রতি বছর মেইনটেনেন্স ড্রেজিংয়ের মাধ্যমে এই নৌরুটটি সচল রাখে। তবে 1ম শ্রেণীর নৌরুটে উন্নীত করার জন্য এই BIWTA থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
উত্তরবঙ্গের 16টি জেলার পণ্য আনা হয় এ বন্দর দিয়ে। পদ্মা, মেঘনা ও যমুনার 3টি জ্বালানি তেলের ডিপো রয়েছে বাঘাবাড়িতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশে মোট ভোটার এখন 12,37,32,274। গতকাল জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রায় তথ্য জানিয়েছেন সিএসি AMM নাসির উদ্দিন। বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ ইসি, এজন্য প্রয়োজন সবার সহযোগিতা। দেশে সপ্তমবারের মতো উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এরপরে শুরুতেই জুলাই আগস্ট আন্দোলনে আহত 13 জনের হাতে তুলে দেয়া হয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র। বক্তব্যে কমিশনাররা বলেন, বিগত দিনে নির্বাচন সুষ্ঠু না হওয়ার দায় আছে নির্বাচন কমিশনের। প্রস্তাব দেন বদ্ধ কক্ষের পরিবর্তে খোলা মাঠে ভোট নেয়ার। কিন্তু এই যে বাড়ি বাড়ি যে আমরা গিয়েছি, এটার সাথে যে আপনারা ইতিমধ্যে দেখেছেন 53 লক্ষ যে ডাটা আমরা পেয়েছি, এগুলো আবার অ্যাড হবে, মৃত ভোটাররা বাদ পড়বে এবং চূড়ান্তভাবে আশা করছি 30শে জুনের মধ্যে আমাদের আবারও একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা পাস হবে এবং সেটার উপর সমন্বয় করে আমাদের একটা চূড়ান্ত ভোটার তালিকা আপনারা দেখতে পাবেন। বিগত সময়গুলোতে যে নির্বাচনগুলো হয়েছে, এটি কেউ বলবেন না যে ভালো নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমি মনে করি এর গুরু দায়ভার নির্বাচন কমিশনের। প্রধান অতিথির বক্তব্যে সিইসি জানান, দেশে এখন মোট ভোটার 12,37,00,000-এর বেশি। যখনই বিভিন্ন দল বিপরীতমুখী বক্তব্য দেয়, আমি আদৌ এতে কিন্তু আশাহত হই না। ফাইনালি দেখবেন এট দ্য এন্ড অফ দি ডে আমাদের রাজনীতিবিদরাও কিন্তু ভুল করেন। দেখবেন যে এট দ্য এন্ড অফ দি ডে মানুষ যখন চায়, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে। আমরা ওয়ার ফুটিংয়ে কাজ করছি, অত্যন্ত সীমিত টাইম লিমিটের মধ্যে, সময় বেশি নাই, আমরা কিন্তু খুব কষ্ট করে এগিয়ে যাচ্ছি। এর আগে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, দ্বিতীয় আরেকটি ভোটার তালিকা হবে, যা প্রকাশ করা হবে জুনে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্যে বিভিন্ন স্থানেও পালিত হয় 7ম জাতীয় ভোটার দিবস। গতকাল রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। কুমিল্লায় হয় আলোচনা সভা। বক্তারা বলেন, ভোট দেওয়ার অধিকার সবার, যার যার পছন্দ মতামতের ভিত্তি ভোটাধিকার। এছাড়া সুনামগঞ্জ, নড়াইল, নাটোর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় পালিত হয় জাতীয় ভোটার দিবস। জাতীয় ভোটার দিবস 2025। সয়াবিন ও রমজানের বাজারের খবর জানাতে নাটোর ও সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি নাটোরে, সেখানে আছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, বাজার দর কেমন দেখছেন জানাবেন আমাদের। ইপসিতা, আসলে রমজান উপলক্ষে যে সয়াবিন তেল নিয়ে যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। সয়াবিন তেল যে বোতলজাত তেল, সেটা এখনো পর্যন্ত বাজারে অ্যাভেলেবল না, পাওয়া যাচ্ছে না। বিভিন্ন দোকানে গেলে তারা কিন্তু বলছেন যে তারা যেহেতু সরবরাহ পাচ্ছেন না, তাই জন্য তারা এই সোয়াবিন তেল বিক্রি করতে পারছেন না। তবে খোলা সোয়াবিন তেল বিক্রি হচ্ছে। এখানে কেজি ভাবে যদি ধরেন, তাহলে প্রতি কেজি সোয়াবিন তেল খোলাটা বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে, এবং সেটা লিটারে বিক্রি করলে 170 টাকা লিটারে বিক্রি হচ্ছে। এছাড়া রমজান উপলক্ষে যে নির্দিষ্ট কিছু পণ্য দাম বৃদ্ধি পায়, সেগুলোর দামও বৃদ্ধি পেয়েছে। যেমন বেগুন 50 টাকা কেজি দরে, শসা 50 টাকা, লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে 40 থেকে 80 টাকা পর্যন্ত প্রকারভেদে। এছাড়া মাংসের বাজারও কিন্তু বৃদ্ধি হয়েছে। গরুর মাংস স্থিতিশীল থাকলেও মুরগি এবং খাসির মাংসের দাম প্রতি কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। এছাড়া স্বাভাবিক যে রয়েছে পেঁয়াজ এবং ছোলার দাম। এছাড়া ফলের বাজারের কথা যদি ধরেন, তাহলে তরমুজ সহ অন্যান্য ফল যেগুলো, সেগুলো যে বাজার দর পূর্বে ছিল সেই দরেই বিক্রি হচ্ছে। এগুলোর দামে তেমন একটা প্রভাব পড়েনি। তবে বেশিরভাগ ক্ষেত্রে বেগুন, বাজারে যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার পড়ে, বেগুন, সয়াবিন তেল, এই বিষয়ে দামগুলো নিয়ন্ত্রণের মধ্যে নেই।
তবে জেলা প্রশাসনের থেকে নিয়মিত টাস্কফোর্স যে অভিযান সেটা অব্যাহত রয়েছে এবং বেশ কিছু এরই মধ্যে মেয়াদ উত্তীর্ণ খেজুরও কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে জব্দ করা হয়েছে। এছাড়া খেজুরের বাজারও মোটামুটি প্রশাসনের তদারকির ফলে নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছেন সাধারণ ভোক্তারা। এই ছিল নাটোর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার সিলেট থেকে যোগ দিয়েছেন আজহারউদ্দিন শিমুল। আমি এই মুহূর্তে আছি সিলেটের অন্যতম পাইকারি এবং খুচরা যে সবজি বাজার সোভানিঘাট এলাকায়। আসলে রমজান আসলে কিন্তু সবজি সহ যে নিত্যপণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু বেড়েই চলছে। আমরা এই মার্কেটে এসে আসলে যেমনটি জানতে পেরেছি এখানে অনেকগুলো পণ্যের দামই আসলে বেড়েছে। যে চিচিঙ্গা আসলে গত সপ্তাহে বিক্রি হয়েছে 40 থেকে 50 টাকা কেজিতে, সেটা আজকে 60 থেকে 70 টাকা, অর্থাৎ 10 থেকে 20 টাকা বেড়েছে। এবং শিমের বিচিও কিন্তু দাম বেড়েছে। এখানকার যারা বিক্রেতারা বলেছেন তারা বলেছেন যে শিমের বিচি গত সপ্তাহে 70 থেকে 90 টাকার মধ্যে ছিল, কিন্তু আজ সেটা দাঁড়িয়েছে 110 থেকে 120 টাকার মধ্যে। এবং লেবুর কথা যদি বলি, লেবুর দামটি সবচেয়ে বেশি। লেবু বিক্রি হচ্ছে প্রতি হালি এখানে 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, এবং যে ছোট লেবুগুলো রয়েছে সেগুলো 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ সবগুলো যেগুলো রমজানে জরুরি পণ্য সেগুলোর দাম কিন্তু বেড়েই চলছে। এবং বেগুনের কথা যদি বলি, বেগুন একটি অন্যতম অনুষঙ্গ ইফতারিতে, সেটার দামও কিন্তু বেড়ে চলছে। এখানকার যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে তারাও আসলে বেশি দামে কিনে নিয়ে আসছেন এবং তারা ভোক্তা পর্যায়ে আসলে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে আমরা দেখেছি যে সিলেটের যে জেলা প্রশাসন রয়েছে গতকাল থেকে, যেহেতু পবিত্র মাহে রমজান শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু তারা আসলে কোনো মনিটরিং আমাদের চোখে পড়েনি। এবং এখানকার যারা ক্রেতারা রয়েছেন, ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন জেলা প্রশাসন যাতে আসলে সঠিকভাবে মনিটরিং করে সেটাই আসলে তারা প্রত্যাশা করেছেন। তো সব মিলিয়ে সিলেটের সবজি বাজার থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, রমজানের বাজারের খবরাখবর জানছিলাম নাটোর এবং সিলেট থেকে। সবজির ও লেবুর বাজারের খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন MK রানা। সবজি এবং লেবুর বাজার দর আজ কেমন দেখছেন? ইপসিতা, আপনাকে জানিয়ে রাখি, আসলে সবসময় কিন্তু আসলে দেখা যায় যে রমজান আসলে আসলে নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজার সেটি কিন্তু দাম হু হু করে বেড়ে যায়। পটুয়াখালীর বাজার কিন্তু তার বিপরীত কোনো কিছুই দেখা যাচ্ছে না। আসলে তেমনই কিন্তু পটুয়াখালীর বাজারে যে আসলে লেবুর যে আসলে রোজাদার ব্যক্তিরা যারা একটু রোজা শেষে, রোজা খোলার পরে যে আসলে লেবু শরবত খাবেন সেটাও কিন্তু উপায় নেই। কারণ প্রতিটি লেবু কিন্তু পাইকারি বাজারে আজকে বিক্রি হচ্ছে 11.5 টাকা 50 পয়সা করে, যা খুচরা পর্যায়ে গিয়ে 17 টাকা 15 টাকা পর্যন্ত কিন্তু পড়ছে। এর ফলে কিন্তু প্রতি হালি লেবুতে দাম বেড়েছে। গেল সপ্তাহের থেকে দাম বেড়েছে 5 থেকে 60 টাকা। আসলে বিক্রেতারা বলছে যে বাজারে চাহিদা থাকায় কিন্তু আসলে সেই পরিমাণ বাজারে মালামাল বা জোগান না থাকায় কিন্তু আসলে এই দামের বৃদ্ধির মূল কারণ। এর বাইরে কথা বলেছিলাম ক্রেতাদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন আসলে সরকারের বা সরকারিভাবে যে আসলে বাজার নিয়ন্ত্রণ, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা সেটি যদি আর একটু জোরদার করা যেত, হয়তো সেক্ষেত্রে রোজাদার ব্যক্তি এবং সাধারণ মানুষ কিন্তু সেই উপকার এবং সেই বাজারের যে পরিস্থিতি সেটি থেকে কিন্তু পরিত্রাণ পেতেন, এমনটাই বলছিলেন ক্রেতারা। এর বাইরে কথা বলছেন বিক্রেতা সহ যারা কৃষক পর্যায়ে রয়েছে তাদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন বিগত সময়ে কিন্তু আসলে লেবুর দাম না পাওয়ায় কিন্তু রোজা আসার পর থেকে তারা একটু লেবুর দাম পাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা একটু খুশি কিন্তু আসলে তাদের দেখা যাচ্ছে। কারণ বিগত দিনগুলোতে কিন্তু লেবু 3 টাকা 4 টাকা এবং কোনো ক্ষেত্রে 2 টাকাও কিন্তু তারা দাম পেয়েছেন। হয়তো এই রোজা আসার পর থেকে হয়তো তারা কিছুটা দাম পাচ্ছেন। এর বাইরে কৃষির অন্যান্য যে বেগুনের যে দাম রয়েছে সেটা কিন্তু গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু 10 থেকে 12 টাকা বৃদ্ধি পেয়েছে। মানে এই সপ্তাহে 60 থেকে 65 টাকা কিন্তু বেগুনের দাম বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, এবং খুচরা পর্যায়ে সেটা কিন্তু 80 থেকে 85 টাকা বিক্রি হচ্ছে। এর বাইরে যে কথা বলতে হয় যে কাঁচামরিচের, সেটাই কিন্তু আসলে দাম স্থিতিশীল অবস্থায় আছে গেল সপ্তাহের মতোই। এর বাইরে যদি অন্যান্য সবজির কথা বলা হয়, সেই সবজির বাজারও কিন্তু স্থিতিশীল থাকলেও কিন্তু আসলে রমজানের যে নিত্যপণ্যের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোর দাম কিন্তু আসলে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজির বাজারের খবর জানছিলাম পটুয়াখালী থেকে। সেচ নির্ভর বোরো আবাদ থেকে সরে এসে দানা শস্য চাষ করছেন বরেন্দ্র এলাকার চাষিরা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় তা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMTA। ফলে কম পানি লাগে এমন ফসল আবাদ করে ক্ষতি পুষিয়ে নিতে মাঠে নেমেছেন চাষিরা।
গেল ডিসেম্বরে খরাপ্রবণ ১২ উপজেলায় বোরো মৌসুমে সেচ পাম্প চালানোর সময়সীমা অর্ধেকে নামিয়ে আনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। নিরুৎসাহিত করা হয় বোরো চাষে। লাগাতে খরচ কত? সেচ সংকট কিভাবে মোকাবেলা করছেন চাষিরা তাই দেখতে ৩ মাস পর বরেন্দ্র অঞ্চলগুলোতে সরেজমিনে পৌঁছায় চ্যানেল 24। নাচল উপজেলার নেজামপুর গ্রাম, একসময় এই মাঠে বোরো ধানের সমারোহ থাকলেও শুধুমাত্র পানি সংকট নিরসনের জন্য কৃষকদের পরিবর্তিত করা হয়েছে দানা ফসল উৎপাদনে। কৃষকরা বলছেন ধান চাষে লাভবান বেশি হলেও পানি সংকট নিরসনে মুখ্য ভূমিকা রাখতে চান তারা। ফলে গম, ভুট্টা কিংবা ডাল জাতীয় ফসল উৎপাদন করে ধানের মতো লাভবান হওয়ার চেষ্টায় রয়েছেন তারা। কম পানির প্রয়োজন এমন দানাশস্য আবাদে চাষিদের উদ্বুদ্ধ করেছে স্বয়ং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএমডিএ। পানির সমস্যা, পানির তল নিচে নেমে পানি কম উঠছে এখন, এই কারণে নিষেধ করা হয়েছে যে বোরো ছেড়ে দেয়, এখন কাঠ ফসল এবং গম এটা করতে হবে আর কি। গম বসিতে আপনার খরচটা ধানের চাইতে একটু কম এবং সেচ ব্যবস্থা একবারে অল্প লাগে। দুইবারে ধরেন যে গমটা হয়ে যায় আর পানিটা লাগছে না আমরাকে। গম করে আবার আমরা জ্যৈষ্ঠী মাস শেষে আবার আমরা একটা ধান লাগাইতে পারি। বিএমডিএ কর্তৃপক্ষ বলছে বোরো চাষে যেখানে অন্তত 22টি সেচ লাগতো এখন সেখানে 2টি সেচ দিলেই চলছে। অনেকগুলো পন্টুন দিয়ে আমরা সাবস্টেশনের পানি নিয়ে আসার চেষ্টা করছি এবং সেগুলো খুব সুন্দরভাবে এটার চাষবাস হচ্ছে এবং এটা কেবল চাষ হচ্ছে না, তার সাথে যে ডিপ টিউবওয়েল যেগুলো আছে সেগুলোর মাটির নিচের স্তর সেই অ্যাকুইফার সেটা রিচার্জ হচ্ছে এবং টিউবওয়েলগুলোতে দেখা যাচ্ছে পানির স্তর আগের থেকে কিছুটা হলেও উপরের দিকে আসছে। নদীর পানি সেচের জন্য ব্যবহার করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেচের পানির সুষ্ঠু বন্টনে খোলা হয়েছে হটলাইন নম্বর। আমরা জানি যে কিছু সমস্যা হবে এবং হচ্ছে, আমরা কৃষকদের মাঝে একটা আমাদের নাম্বার দেওয়া হয়েছে যে এই নাম্বারটা দেওয়াতে যে কোনো সমস্যা যেন এখানে পুনরাবৃত্তি করতে পারেন। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতে অন্তত ১৫০০ ভূগর্ভস্থ পাম্পে পানি উত্তোলন সীমিত করা হয়েছে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। মামলা না তোলায় বাদী ও সাক্ষীদের শতাধিক বিঘা জমিতে ধান রোপণ করতে দিচ্ছে না আসামিরা, এমন অভিযোগ উঠেছে নাটোরের সিংড়ার বেড়াবাড়ি গ্রামে। জমিতে স্থাপন করা একাধিক সেচ যন্ত্র বিকল করে দিয়েছে অভিযুক্তরা। স্থানীয় প্রশাসন সহ কৃষি কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও সুফল পাচ্ছেন না বলে দাবি ভুক্তভোগীদের। ফাঁকা পড়ে আছে চলন বিলের বিস্তীর্ণ জমি, অনাবাদি পড়ে আছে কয়েক বছর ধরে। জমির মালিক নাটোরের সিংড়া উপজেলার বেড়াবাড়ি গ্রামের হামিদা বেগম। অভিযোগ করেন মামলা না তোলায় তার ছেলে হত্যার আসামিরা আবাদ করতে দিচ্ছে না। কয়েকদিন আগে স্থাপন করা সেচ যন্ত্র নষ্ট করে ফেলেছে তারা। আমাকে বাড়ি ঢুকতে দিচ্ছে না, গ্রামে ঢুকতে দিচ্ছে না, আমার তো হচ্ছে আবাদ বসত করতে দিচ্ছে না, আমি সল পাল্লিয়ে দেশে দেশে থাকিছি। স্থানীয় কৃষকরা বলছেন আসামিরা সবাই চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের নেতাকর্মী। চাঁদা না দেওয়ায় নিরীহ কৃষকদেরও জমিতে আবাদ করতে দিচ্ছে না তারা। গ্রামে চলে উলে মুলে চলতে চলতে প্রতিদিন এরকম করতে করতে এইবার একবারে আবাদ বন্ধ করে দিছে, করছে কেস তোলার পর গান আবাদ করতে দেবো। আমার বাপের পৈতৃক সম্পত্তি, আমার ছোট কাকার জমি, আমার জমি, আমি সাক্ষী জন্যে আমার জমি শুনতে আজকে 22টা দিন হলে পৈতৃক রাখিস। এক ফসলের জমি হওয়া যদি এই মৌসুমে আবাদ না হয় তাহলে আমাদের উৎপাদন অনেক ব্যাহত হবে। যোগাযোগ করার চেষ্টা করেও অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। মন্তব্য করতে রাজি হননি পুলিশ। তবে প্রশাসনকে জানানো হয়েছে বলে দাবি উপজেলা কৃষি কর্মকর্তার। আমরা প্রশাসনের সাথে সহায়তা চেয়েছি এবং সবসময় কথাবার্তা বলতেছি যাতে কোনোভাবে এই জায়গাটা যাতে পতিত না থাকে এবং এটা যেন চাষাবাদের আওতায় আসে, এই ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ ভুক্তভোগীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস প্রশাসনের। আমি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছি বিষয়টা নিয়ে, যাতে দ্রুত পদক্ষেপ নিতে পারে, তারা যাতে মাঠে চাষ করতে পারে এই বিষয়টি, এবং আমি কৃষি অফিসারের সাথেও কথা বলেছি বিষয়টা একটু তদন্ত করে আমাকে জানানোর জন্য। মসজিদের হিসাব নিয়ে বিরোধের জেরে 2016 সালের 9 জুন খুন হন রহিদুল ও হামিদা বেগমের ছেলে রেজাউল ইসলাম। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।
এবার 1 মিনিটে দেখে নেব দেশের আরো কিছু খবর। বরিশালে তুচ্ছ ঘটনার জেরে ওয়ার্ড যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ, আহত হয়েছেন একজন। নাটোরে পুকুর থেকে প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। এর আগে নিখোঁজ ছিল আরিফুল। গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 4 জনের বিরুদ্ধে মামলা, বাদী দুদকের সহকারী পরিচালক। চাঁদপুরে জাটকা রক্ষায় মেঘনা নদীতে নৌ র্যালি ও আলোচনা সভা, যোগ দেন জেলা প্রশাসক সহ অনেকে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে পাবনায় বাজার মনিটরিং, অতি মুনাফা লোভীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল দেশ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।